আজকে সকালে ঘুমের 12টা বাজে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট দেখার পর তো আমাদের মেন্টাল হেলথের অবস্থা খারাপ হয়ে গেছে। আর শুধুমাত্র আমরা নয়, ইন্টারনেটে চেক করে দেখলাম যে এখন বেশিরভাগ জায়গাতেই কেউই পছন্দ করছে না স্যাটারডে নাইটস মেন ইভেন্টকে। মানে বেশিরভাগ জায়গায় বলতে কি টোটাল পুরো 99% লোক তো হেট করে যাচ্ছে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট। আর টুইটারে এটা একটু বেশি চলছে, ওটা টক্সিক প্লেস, তো ওখানে একটু বেশি চলে। তবে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট যা মানে আমাদেরকে যা দেখালো, আর তারপরে তো মেন্টাল হেলথ ভালো রাখার তো কথাও নয়। আর আমার তো অবস্থা একটু বেশি খারাপ, কারণ আমি সেই কালকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আর তারপর থেকে সারা দিন কেটে গেছে, সারা রাত কেটে গেছে, আর আজকেরও সারা দিন কাটতে চলেছে। আমি ঘুমাইনি। রাতের 12:30 থেকে 6:30 অবধি আমি AEW অল ইন দেখি, আর তারপর শুরু হয় আমাদের বিখ্যাত শো স্যাটারডে নাইটস মেন ইভেন্ট, আর যেটা দেখার পর অর্ধেক পাবলিক কোমায় চলে যায়। আর আমার এখন মনে হচ্ছে যে AEW অল ইন টানা 6 ঘন্টা শো দেখার পর আমার ঘুমিয়ে যাওয়াই ভালো ছিল। বেকার বেকার জেগে জেগে দেখলাম, আর এখন এই অবস্থা। আর তারপর আমি ভিডিও বানাতে বসি ঠিক সকাল 7:30 থেকে, আর তারপর আমি দুখানা ভিডিও বানাই। একটা ছিল AEW অল ইনের, আর একটা ছিল স্যাটারডে নাইটস মেন ইভেন্টের। তো ওই করতে করতে প্রায় 12টা বেজে যায়। আর তারপরে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুমাতে আর পারি না। তারপর দুপুরবেলায় স্নান টান সেরে ভাত খাওয়ার পরে একটু ঘুম টুম পাচ্ছিল, কিন্তু ভাবলাম যে আর ঘুমিয়ে লাভ নেই, একেবারে আজকে রাতের বেলা খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর যেহেতু ওয়েদার ভালো রয়েছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো ঘুমও হবে। তো আজকে রাতের বেলা একটু তাড়াতাড়ি শোবো, আর কালকে ঠিক একদম 12টা 1টার দিকে ঘুম থেকে উঠবো, যদি কপালে থাকে তো। ট্রিপল এইচ ভেবেছিল যে এই মহৎ কাজ করে সে পার পেয়ে যাবে, কিন্তু না, ট্রিপল এইচ তো ছাড়া পাওয়ার লোক নয়। ট্রিপল এইচ ভেবেছিল যে সবাই খুব সাবাসি দেবে, আর সাবাসি হ্যাঁ দিয়েছে। ট্রিপল এইচের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কমেন্ট বক্সে সবাই খুব প্রশংসা করছে ট্রিপল এইচের, যেমনটা আমরা কদিন আগে দেখতে পেয়েছিলাম। কিন্তু এই নেড়ার তো আবার গন্ডারের চামড়া, এর তো কিছু যায় আসবে না। আর তো চলো এবার একটু বেশ কিছু বড় বড় নিউজ নিয়ে কথা বলা যাক। আর আজকের স্যাটারডে নাইটস মেন ইভেন্টের চক্করে তো একটা জিনিস ভুলেই গেছি, সেটা হচ্ছে যে আমাদের বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের আজকের জন্মদিন। আর ব্রক লেসনার হচ্ছে আমার সব থেকে ফেভারিট রেসলার, তো তার জন্মদিন আমি কী করে ভুলতে পারি। তো আমার তরফ থেকে ব্রক লেসনারকে হ্যাপি বার্থডে, আর আশা করবো যেন খুব তাড়াতাড়ি সে ডাব্লিউডব্লিউতে ফিরে আসে। আর এরপরে বেশ কয়েকটা নিউজ ব্রক লেসনারকে নিয়েই রয়েছে। ব্রক লেসনারের আমরা আবার টিজ দেখতে পেলাম। সামার স্ল্যামের কাউন্টডাউনে 19 নম্বর ম্যাচটা ডাব্লিউডব্লিউ রেখেছে ব্রক লেসনার ভার্সেস দ্য আন্ডারটেকার। আর এই নিয়ে 25 থেকে 19 নম্বর পর্যন্ত প্রায় 3খানা ম্যাচ ব্রক লেসনারের আমরা দেখতে পেয়ে গেছি। তো ডাব্লিউডব্লিউ খুব জোরদার তো টিজ করছে। আর শুধু এখানেই নয়, আমরা আরও কিছু দেখতে পাই। সেটা হচ্ছে আমরা ডাব্লিউডব্লিউ শপের উপর ব্রক লেসনারের কাউবয়ের যে শার্ট ছিল সেটা আবার অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা কি হয়েছিল যে তোমরা জানো ব্রক লেসনার তার কাউবয় গিমিক নিয়ে চলছিল যখন সে ডাব্লিউডব্লিউতে ছিল, তো তখন এই টি শার্ট নয়, এই শার্টটা বিক্রি হচ্ছিল। তারপর যখন ব্রক লেসনার ডাব্লিউডব্লিউ থেকে চলে যায়, তার উপর অ্যালিগেশন লাগে, তখন এই শার্টটা সরিয়ে নেওয়া হয়। আর এখন একদিন আগে এই শার্টটা আবার অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। তো ব্রক লেসনারের মার্চেন্ডাইজ ডাব্লিউডব্লিউ আবার ফিরিয়ে আনছে, যেটা খুবই ভালো নিউজ। আর এখানেই শেষ হয়নি, আরেকটা টিজ আমরা দেখতে পেলাম, সেটা এসছে আমাদের হারামি ওয়াইজম্যান টাকলা হেমানের থেকে। আমাদের পল হেমান কাকু এখানে ব্রক লেসনারকে বার্থডে উইশ করেছে, লিখেছে ব্রক লেসনারের একটা ফটো দিয়েছে, আর লিখেছে ইটস দ্য বার্থডে অফ দ্য বিস্ট। আর দেখতে পাচ্ছ ব্রক লেসনার এখানে সেই স্টিল স্টেপসের ওপরে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ নিয়ে দাঁড়িয়ে আছে। এটা সেই 2022 সালের দিকের কথা। তো আমরা বেশ ঘন ঘন এই সময় ব্রক লেসনারের টিজ দেখতে পাচ্ছি। সামনেই রয়েছে সামার স্ল্যাম, আর ডাব্লিউডব্লিউ মনে হচ্ছে খুব বড় জোর করে তোড়জোড় করছে ব্রক লেসনারকে নিয়ে আসার। আর ডেফিনেটলি ব্রক লেসনার যদি চলে আসে তো বিজনেসে তো খুব জোরদার লাভ হয়েই যাবে। তো চলো সামার স্ল্যাম অবধি ওয়েট করা যাক, আর দেখা যাক যে এই 15-16 দিনের মধ্যে আমরা আর কত কটা টিজ দেখতে পাই। আর AEW অল ইন শেষ হওয়ার পর আমরা প্রেস কনফারেন্সও দেখতে পাই, যেখানে AEW কোম্পানির মালিক টনি খান ছিল। AEW কোম্পানির মালিক টনি খান এখানে বলে যে আমি আমার রেসলারদের সমস্ত পারফরমেন্স দেখে খুবই খুশি, আর যেমনটা আমরা চেয়েছিলাম তেমনটাই শোটা ডেলিভার হয়েছে। ফ্যান্সরা খুবই সাপোর্ট করেছে, আর আমরা ভবিষ্যতে এরকম শো আরও করবো। আর টনি খান তার সকল রেসলারদের খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। আর তারপর আমরা এখানে এথিনাকে দেখতে পাই। এথিনা মানে যাকে আমরা এম্বার মুন নামে চিনি। তো এম্বার মুন তো হচ্ছে রিং অফ অনারের চ্যাম্পিয়ন, ওমেন্স চ্যাম্পিয়ন। আর সে তো রিং অফ অনারেরই পার্ট, কিন্তু AEWতে এসে সে মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্ট জিতে নিল। মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্ট বলাটা উচিত নয়, তবে ওটাকে আমি সুবিধার জন্য মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্টই বলছি। তো সেটা তো জিতে নিল, তাহলে এবার তার ভবিষ্যৎ কী হবে। তো এখানে এথিনা এটা কনফার্ম করে দিয়েছে যে সে রিং অফ অনারের চ্যাম্পিয়ন হোক আর রিং অফ অনারের প্রপার্টি হোক না কেন, সে এবার রেগুলার AEWর ওমেন্স ডিভিশনে তাকে আমরা দেখতে পাবো। আর আমরা জানি যে
AEW, রিং অফ অনার, তাছাড়া NJPW এদের সাথে কোলাবোরেশন করে থাকে, আর ফরবিডেন ডোরের মতো এরা এদিক ওদিক যেতে থাকে, তো ওটা কোনো প্রবলেম নয়। আর এথিনাকে এবার আমরা বেশ কিছু সময়ের জন্য দেখতে পেতে চলেছি AEW-তে, আর হয়তো পার্মানেন্টভাবে সে AEW-তে চলেও আসবে, কারণ ক্যাশ ইন করার পর যখন সে চ্যাম্পিয়ন হয়ে যাবে তখন তো সে AEW-র প্রপার্টি হয়েই যাবে। সবার লাস্টে প্রেস কনফারেন্স থেকে আরেকটা পিকচার দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছ যে টনি স্টর্ম রেনে ইয়ংকে কোলে করে নিয়ে কোথায় যাচ্ছে। রেনে ইয়ং হচ্ছে ডিন অ্যাম্ব্রোজের বাস্তব জীবনের বউ। আর আজকের আমি মানে টনি স্টর্মের যা হাল দেখলাম রিংয়ের মধ্যে, আর এইভাবে তাকে কোলে করে নিয়ে যাচ্ছে রেনে ইয়ংকে, তো মনে হচ্ছে ডিন অ্যাম্ব্রোজের কপাল পুড়তে চলেছে। জানি না কোথায় গিয়ে কি করবে এই লেসবিয়ান। আর চলো এবার WWE-তে ফেরা যাক। তো আমরা র্যান্ডি অর্টন আর জেলি রোলের যে টিমটা দেখতে পেলাম, তো সেই টিমের নাম কি দেওয়া হবে? তো টিমের নাম ঠিক করা হয়ে গেছে। টিমের নাম হচ্ছে RK রোল। র্যান্ডি অর্টনের RKO থেকে RK নেওয়া হয়েছে, আর জেলি রোলের থেকে রোল নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে তাদের ট্যাগ টিমের নাম। তো এটাও হ্যাঁ খুবই মহান কাজ, আমরা খুবই খুশি। এটাকে সামারস্ল্যামের মেন ইভেন্ট বানিয়ে দাও নাইট ওয়ানের। আর এবার জন সিনার ফাইনাল অপোনেন্ট কে হতে পারে সেটার একটা নিউজ পাওয়া গেছে, মানে খুব একটা বড় নিউজ সোর্সের তরফ থেকে তো আসেনি, তবে বলতে পারো যে এটার মধ্যে কিছু সত্যতা তো রয়েছে, কারণ এটা হওয়ার চান্স রয়েছে। তো জন সিনার ফাইনাল অপোনেন্ট হবে গান্থার, এটা আপাতত জানা যাচ্ছে। তো গান্থারের সাথেই সে তার লাস্ট ম্যাচ রেসেল করবে, যেমনটা আমরা গোল্ডবার্গের এগেনস্টে দেখতে পেলাম। গোল্ডবার্গ তার রিটায়ারমেন্ট ম্যাচ গান্থারের এগেনস্টে লড়লো, আর জন সিনাও তার রিটায়ারমেন্ট ম্যাচ গান্থারের এগেনস্টে লড়বে। তো এটা শুনে তোমাদের রিয়াকশান কি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। অনেকে খারাপ ভাববে, অনেকে ভালো ভাববে, আর আমি কী বা বলবো, মানে আমি তো আর কোনো আশা রাখছিও না। আমি চেয়েছিলাম যে ফাইনাল অপোনেন্ট যেন র্যান্ডি অর্টন হোক, কিন্তু র্যান্ডি অর্টনের যা দিনকাল চলছে আমার তো কোনো রকম চান্স লাগছে না। আমার মনে হচ্ছে ওই গান্থার, শুনছি তো হয়তো গান্থারই তার ফাইনাল অপোনেন্ট হতে পারে। তবে এখান থেকে একটা দেখার বিষয় হচ্ছে যে গান্থার যেহেতু তার ফাইনাল অপোনেন্ট, তাই এটার চান্স বেশি রয়েছে যে জন সিনার ফেস টার্ন আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছি। জন সিনা ফেস হবে, আর তারপর গান্থার একজন হিল তার এগেনস্টে ম্যাচ রেসেল করবে। আর জন সিনা তার শেষ ম্যাচ যার এগেনস্টেই রেসেল করুক না কেন, আমি এটুকুই চাইবো যেন তার শেষ ম্যাচটা এই গোল্ডবার্গের মতো না হয়ে যায়। অন্তত তার রিটায়ারমেন্ট ম্যাচে তাকে তার যোগ্য সম্মানটা যেন দেওয়া হয়। আর গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ কেমন হয়েছে তোমরা তো সকলে দেখেই নিয়েছো। আর এখন কি হতো, এতদিন আমরা বলতাম যে WWE কার্ট অ্যাঙ্গেলকে খুবই বাজেভাবে বুক করেছে তার রিটায়ারমেন্ট ম্যাচে, আর এখন আরেকটা নাম জুড়ে গেছে, সেটা হচ্ছে যে কার্ট অ্যাঙ্গেলের সাথে সাথে গোল্ডবার্গেরও ব্যান্ড বাজিয়ে দিয়েছে WWE। এখন আমরা কার্ট অ্যাঙ্গেলের রিটায়ারমেন্টকে সব থেকে খারাপ বলতাম, তার সাথে গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচটাকেও এখন খারাপ ক্যাটাগরির মধ্যে রাখা হচ্ছে। আর ভাবতেই অবাক লাগে যে এরা রেসলিং আইকন, কার্ট অ্যাঙ্গেল WWE-তে কী করেছে সেটা আমরা সকলেই জানি, আর গোল্ডবার্গের অবদান তো সেটা আমরা খুব ভালো করে জানি। আর এদের রিটায়ারমেন্ট ম্যাচের অবস্থা এত WWE বাজে করে দিল। ভিন্স ম্যাকম্যান তো কার্ট অ্যাঙ্গেলকে বরবাদ করেছিল, আর ট্রিপল এইচ গোল্ডবার্গকে করলো। আর আজকে তোমরা যারা AEW অল ইন লাইভ দেখেছো তারা দেখে থাকবে যে স্ট্রিক ল্যাংয়ের যখন আমরা এন্ট্রান্স দেখতে পাই, তখন একটা মেয়ে গান করছিল। তো সেই মেয়েটাকে তোমরা জানো, সেই মেয়েটা হচ্ছে ব্রে হোয়াইট, যিনি মারা গেছেন তার বাস্তব জীবনের স্ত্রী। তার নাম হচ্ছে জোজো অফারম্যান। তো তাকে আমরা এই AEW-তে গান করতে দেখতে পেলাম। আর গোল্ডবার্গের রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর, মানে ম্যাচ হেরে যাওয়ার পর যখন স্যাটারডে নাইট মেইন ইভেন্ট অফ এয়ার চলে যায়, তখন তো রিংয়ের মধ্যে কী হয় আমরা দেখেছি, সমস্ত ফ্যামিলি মেম্বার বন্ধুরা সব এসে জড়ো হয়ে যায়। আর তো সেখানে কোডি রোডসও ছিল। কোডি রোডস সেখানে লাস্টের দিকে গোল্ডবার্গের ফেয়ারওয়েলের জন্য একটা প্রোমো কাট করে, আর সেটা একটা ফ্যান ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছেড়েছে। আর এবার একটা অনেক বড় প্রশ্ন হচ্ছে যে সেথ রলিন্স যে ইনজয়ার্ড হয়ে গেল, ওটা কি সত্যি না মিথ্যে? তো দেখো, PW ইনসাইডার আর ফাইটফুল সিলেক্ট দুজনের তরফ থেকে নিউজ এসে গেছে যে সেথ রলিন্সের যে ইনজুরিটা হয়েছে সেটা একদম সিরিয়াস ইনজুরি, ওটা কোনো স্টোরি লাইনের পার্ট নয়। অ্যাকচুয়ালি ম্যাচটা সেথ রলিন্সের জেতার কথা ছিল, হয়তো এখানে ব্রন ব্রেকার, ব্রনসন রিড অবশ্যই এখানে ইন্টারফেয়ার করতো, আর যার ফলে সেথ রলিন্স ম্যাচটা জিতে যেত, এমনটা হয়তো প্ল্যান করে রেখেছিল। আর এখানে হয়তো পেন্টা আর জেউসও আসতে পারতো, তবে কি হতে পারতো সেটা ভেবে তো এখন লাভ নেই। ব্যাপার হচ্ছে যে সেথ রলিন্স এখন ইনজয়ার্ড হয়ে গেছে, তার নি ইনজয়ার্ড হয়ে গেছে, আর যার ফলে সামারস্ল্যামেতে হয়তো সে কমপ্লিট করতে পারবে না। আর এমনটা জানা যাচ্ছে না যে সেথ রলিন্সের ইনজুরিটা কতটা সিরিয়াস। যদি সিরিয়াস ইনজুরি হয় তাহলে তো ভুলে যাও, সামারস্ল্যাম তো মিস করবেই করবে। আর যদি বেশি সিরিয়াস নাও হয় তাও হয়তো সামারস্ল্যামেতে লড়তে পারবে না, কারণ হাতে মাত্র আর 16 দিনের মতো টাইম বাকি রয়েছে। আর 16 দিনের মধ্যে একটা নি ইনজুরি থেকে কীভাবে রিকভার করবে? যদি সামান্য কোনো ক্র্যাক থেকেও থাকে, সেটা থেকেও ঠিক হতে কমপ্লিটে 2 মাস টাইম তো লেগে যায়। তো এইবারে সামারস্ল্যাম সেথ রলিন্স মিস করতে চলেছে, আর যার ফলে পুরো সিনারিওই চেঞ্জ হয়ে যাবে। আমরা এক্সপেক্ট করে রয়েছি যে সামারস্ল্যামেতে সেথ রলিন্সের সাথে রোমান রেন্সের ম্যাচ হবে, কিন্তু এখন তো সেথ রলিন্স পুরো হয়ে গেল বাইরে। তাহলে এবার রোমানের কি হবে? রোমানের প্ল্যান চেঞ্জ হবে, যেমনটা রুমার শুনছিলাম যে সম্ভবত ব্রন ব্রেকার ভার্সেস রোমান রেন্সের ম্যাচ হবে। তো এবারে WWE সেই দিকেই যেতে পারে।
সেথ রলিন্স অ্যাভেলেবেল নেই, তাই এখন ব্রন ব্রেকারকে ডাব্লিউডাব্লিউ যেভাবে বিল্ড করেছে একমাত্র ব্রন ব্রেকারই হতে পারে রোমান রেন্সের অপোনেন্ট। আর প্রত্যেকবার যেমনটা হয় আমরা জানি অন্যান্য লেজেন্ডদের সাথে হয়েছে, বড় বড় স্টারদের সাথে হয়েছে। এই ম্যাচেতে ব্রন ব্রেকারকে পুশ করা হবে, যার মানে রোমানের হারার চান্স এখানে বেশি রয়েছে। তো দেখে নাও, আর তো কিছু বলার নেই, এরকমই সিনারিও সামনে বসছে। আর এমনটা কি ছিল যে যদি আজকে সেথ রলিন্স পুরোপুরি ঠিক থাকতো তাহলে রোমান রেন্স কি রিটার্ন করতো? এমনটা হতে পারে যে দেখো সেথ রলিন্স এখানে চিটিং করে এল নাইটকে ম্যাচটা হারিয়ে দিল, যে উসো এলো, পেন্টা এলো, সবাইকে মেরে মুড়ে সাইড করে দিল, অ্যাটাক কন্টিনিউ করলো, তখন রোমান রিটার্ন করলো আর সবাইকে সেভ করলো। আর তারপর আমরা সামার স্ল্যামের জন্য বিল্ড আপ দেখতে পেয়ে গেলাম, কারণ 2 সপ্তাহ একটু বেশি সময় বাকি, ওর থেকে বেশি সময় তো নেই। তো এর মধ্যেই রোমানকে রিটার্ন করতে হবে স্টোরি লাইন যদি বজায় রাখতে হয়। তো আজকের যদি স্টোরি লাইন অনুযায়ী যদি রোমানকে রিটার্ন করানোর প্ল্যানও থাকতো, তাও সেই প্ল্যানটা মাঝখানেতেই চেঞ্জ করে দেওয়া হয়। আমরা দেখতে পাই যে রেফারির সাথে সবসময় ব্যাক স্টেজে একটা কানেকশান থাকে, তারা মানে তারা কানে একটা মাইক দেওয়া থাকে বা হেডফোন দেওয়া থাকে, সেখান থেকে তারা শুনতে পায়, ব্যাক স্টেজ থেকে ট্রিপল এইচ তাদেরকে ইনস্ট্রাকশান দেয়। আর যখন দেখা যায় যে সেথ রলিন্স সত্যি সত্যি ইনজোর্ড হয়ে গেছে, তখন রেফারির কানে বা ওই যে ডক্টর টেস্ট ছিল তার কানেতে ট্রিপল এইচ বার্তা পাঠায়, আর তারপর ঠিক করা হয় যে এল নাইট এই ম্যাচটা জিতে যাবে। আর তারপর সেথ রলিন্সকে নিয়ে মেডিকেল ফেসিলিটিতে নিয়ে যাওয়া হবে দেখার জন্য যে সে কতটা বেশি ইনজর্ড হয়েছে। আর আমরা ঠিক তেমনটাই দেখতে পেলাম। এবার হচ্ছে যে রোমান কি সত্যিই কি এখানে রিটার্ন করতো? তো দেখো, আমার তো মনে হচ্ছে যে না, রোমান এখানে রিটার্ন হয়তো করতো না। কারণটা হচ্ছে রোমান যদি রিটার্ন করার হতো তাহলে অলরেডি কিন্তু রোমান গরিলা পজিশনে চলে আসতো। তার রিটার্নের সময় হয়ে গেছে, তো সে গরিলা পজিশনে চলে আসবে, আর কেউ না কেউ তো দেখেই থাকবে। আর আমরা জানি যে PW ইনসাইডার, ফাইটফুল সিলেট, রেসলিং ব্লগ, এরা কীভাবে নিউজ পায়, এরা ওই ব্যাক স্টেজেতে এরা ঘুরে, মানে এরা এমপ্লয়ি, আসলে এরা তো এমপ্লয়ি, এরাই খবর লিক করে। তো রোমান যদি ব্যাক স্টেজেতে আমরা রোমানকে যদি ব্যাক স্টেজেতে দেখতে পাওয়া যেত, তো সেই নিউজ অবশ্যই লিক হতো, আর আমরা এটা জানতে পারতাম যে রোমানের রিটার্নের প্ল্যান ছিল, কিন্তু রোমান রিটার্ন করেনি। কিন্তু এমন কোনো নিউজ আসেনি যে রোমানকে ব্যাক স্টেজেতে দেখা গেছে। আর যদি বলো যে এটা টপ সিক্রেট, একদম রোমান ঠিক সময় আসবে, তাহলে বলবো তাও এটাও একটু মুশকিল আছে, কারণ ম্যাচ শুরু হয়ে গেছিলো তখন, আর পুরো প্ল্যান অনুযায়ী রোমানকে ঠিক সময় রিটার্ন করতে হতো। তো ওই আশেপাশেই থাকতে হতো, কেউ না কেউ তো দেখেই নিত, আর মানে খবর লিক হয়ে যেত। তো রোমানের আমার মনে হচ্ছে না যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ডাব্লিউডাব্লিউর আদৌ রোমানকে রিটার্ন করানোর কোনো রকম প্ল্যান ছিল। এবার দুর্ভাগ্যবশত আর রিটার্ন করতেও হবে না, কারণ সেথ রলিন্স তো হয়ে গেছে ইনজয়েড। এবার কোনো একটা রয়্যাল এপিসোডে রিটার্ন করে ওই ব্রন ব্রেকার, ব্রনসন রিড এদের সাথেই রাইভালরি কন্টিনিউ করতে হবে। আর যদি ডাব্লিউডাব্লিউর কাছে অন্য কোনো উপায় থাকে সেটাও করতে পারে, কারণ এখন তো স্টোরি লাইনের আমরা কোনো মাথামুন্ডু দেখতে পাই না, যার সাথে পারে তার সাথে এই ম্যাচ বুক করে দেয়। কিন্তু স্টোরি লাইন অনুযায়ী দেখলে ব্রন ব্রেকারই হচ্ছে তার জন্য একদম পারফেক্ট অপোনেন্ট। তো আশা করছি এই সিচুয়েশনটা আর বুঝতে কোনো রকম অসুবিধা নেই। আর চলো যেতে যেতে আরেকটা বিষয় নিয়ে কথা বলা যাক। কালকের তো রয়েছে এভলিউশন, আর কালকের এভলিউশনে হতে পারে যে আমরা কোনো একটা রিটার্ন দেখতে পেতে পারি, আর সেটা হচ্ছে যে আমরা হয়তো এজেলির রিটার্ন দেখতে পেতে পারি, কারণ ডাব্লিউডাব্লিউ এজেলির রিটার্ন টিজ করেছে একটা ভিডিও পোস্ট করে এজেলির পুরনো একটা ম্যাচের। আর তারপরে আমরা রক্সিনের তরফ থেকেও কিন্তু এজেলির রিটার্নের একটা টিজ দেখতে পাই। রক্সিন এখানে এজেলির রিটার্নের ব্যাপারে কথা বলে, তো ডাব্লিউডাব্লিউ নিজে টিজ করছে যে মেবি এজেলি হয়তো এভলিউশনে রিটার্ন করতে পারে, তবে এটার উপর আমার খুব একটা বিশ্বাস নেই। এরকম আমরা অনেকবার দেখেছি যে এজেলির রিটার্ন টিজ করেছে ডাব্লিউডাব্লিউ নিজে থেকে, কিন্তু এজেলি তো আসেনি। তো কালকের শো তোমরা দেখবে কিনা জানি না, আমি তো দেখবো না। এজেলি আসুক আর যেই পারে আসুক, আমি কালকের শো দেখবো না, আমার দেখার কোনো ইচ্ছাও নেই। এজেলি আসলে ভালো, আর না আসলে আরও ভালো। এমনি তো ইউটিউবেতে ডাব্লিউডাব্লিউ পরে ক্লিপ ছেড়ে দেবে, সেটা আমি দেখে নেবো, হাইলাইট তো দিয়েই দেয় এখন। তো কালকের এজেলির আসার চান্স আছে খুবই সামান্য, আমার তো বিশ্বাস হয় না। আর এবার আরেকটা নাম বলি, যেটা রুমার চলছে, রুমার বলতে তোমরা গুজব যেটা বলে থাকো, এটার ওপর বিশ্বাস তো করা যায় না। তাও যেতে যেতে বলে দিই, যেহেতু কালকের রেভলিউশন, তো রন্ডা রাউজিকে হয়তো ডাব্লিউডাব্লিউ এখানে আনতে পারে, এমনটা রুমার চলছে যে এই শোটাকে অনেক বড় বানাতে হবে। ডাব্লিউডাব্লিউ রন্ডা রাউজিকে আনতে চায় এমনটা নিউজ এসেছিল, তাকে নাকি অ্যাপ্রোচও করা হয়েছে। এবার যদি রন্ডা রাউজি রাজি থাকে তাহলে সে কিন্তু চলে আসতে পারে। তো এইরকম একটা বড় সড়ো বোম ফাটাতে পারে ডাব্লিউডাব্লিউ কালকে রেভলিউশনে। কিন্তু আমার তো মনে হচ্ছে না তো এজেলি আসবে আর না তো রন্ডা রাউজি আসবে, কারণ এর টাকলাদের তো আমি চিনে গেছি, এরা শুধুমাত্র টিকিট বিক্রি করার জন্য আর হাইপ বাড়ানোর জন্য আর ভিউয়ারশিপ বাড়ানোর জন্য এরকম কাজ করে থাকে, শেষ পর্যন্ত কিছুই করে না। যদি কাল আমরা রন্ডা রাউজি আর এজেলির রিটার্ন সত্যি সত্যি দেখতে পাই, বা দুজনের মধ্যে যদি যে কোনো একজনকেও দেখতে পাই, ওমেন্স ডিভিশনের হয়তো একটু কল্যাণ হয়ে যাবে, এর থেকে আর বেশি কিছু নয়। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে ডাব্লিউডাব্লিউর আরেকটা নিউজ ভিডিওতে।